আজ পুকুরের পানি যেন একটু নীল দেখাচ্ছে, সবসময় একটু অন্যরকম দেখায়। তুই তো সবকিছুতেই রহস্য খুঁজিস, আমি তো সবসময় এরকমই দেখছি। তুই নিজেই দেখ না, আমি সত্যি বলছি। কিন্তু আজ মনে হচ্ছে সূর্যের আলোর কারণে এমন হচ্ছে। যদি তাই হয়, আজ একটু পানি বেশি নেই, চল এইটা রেখে আর একটা খালি কলসি নিয়ে আসি, এতে পানিও বেশি নেওয়া হবে। কি বলছিস কি এসব? এইটার পরে আরেক কলস? না বাপু, আমি আর পারছি না। আজ সকাল থেকে অনেক কাজ করেছি, আজ শরীরে একটু শক্তি নেই, আমার অনেক কষ্ট হচ্ছে। তোর এই গয়নাটা কোথা থেকে এনেছিস? এটা তো আগে কখনো দেখিনি। ধুর, এইটা তো সেদিন ফেরিওয়ালার কাছ থেকে কিনেছি, হঠাৎ করে খুব পছন্দ হয়ে গেল। দেখি তো মনে হচ্ছে অনেক দামি। ফেরিওয়ালার কাছ থেকে নিয়েছিস বলে মনে হচ্ছে না। না রে, এত দামি জিনিস পরার টাকা কোথায়? আমরা ভালো আছি, কিন্তু আমাদের তো আর অঢেল টাকা নেই। দেখ রিনা, একটা কাক তরমুজ খাচ্ছে। ওইটুকু পাখি ওপরও তরমুজটাই নষ্ট করে ফেলেছে। এই তরমুজটা আমরা পেলে কাজে লাগাতে পারতাম। হ্যাঁ তাই তো, কিন্তু পাখিরও তো ক্ষুধা লাগে, তাই ও খাচ্ছে। ওদের তো আর রান্না বান্না করে কোনো খাবার উপায় নেই, ওরা এইভাবেই ফল খেয়ে বেঁচে থাকে। ঠুর ঠুর, যা, ওকে খাবারটা খেতে দিতি, ওটা তো নষ্ট করেই ফেলেছে। আর তারই এবার কি হলো বলতো? তার থেকে কাকটা পেট ভরে তরমুজটা খেত, কি এমন হতো? এদের বেশি প্রশ্রয় দিলে এরা সব খেয়ে ফেলবে, তারপর মানুষ কি খাবে? মানুষ আর খেতে পারবে না। তারপরও তো ওরা প্রাণী, ওদেরও তো ক্ষুধা আছে। আর কাকের মতন এমন ছোট প্রাণী মানুষের খাবার খেলে তাতে কিছুই কমে যায় না। বুঝেছি বাবা, চল আর জ্ঞান দিতে হবে না। দাঁড়া, ওই তরমুজের বিচিগুলো সাথে নিয়ে যাই। দেখেছিস না তরমুজটা কি লাল? ওটার বীজ দিয়ে যে তরমুজ হবে সেটাও অনেক লাল হবে। এত কষ্ট করে বীজ জমাবি? কি করবি এগুলো দিয়ে? শুধু শুধু কষ্ট করা হবে। একদিন বড় তরমুজ হবে, সেই তরমুজগুলো আমরা সবাই খেতে পারবো। চল তাহলে আমিও নিই, এইটা নিতে তো দোষের কিছু নেই। চল তাহলে ওখান থেকে ধীরে ধীরে বীজগুলো নিয়ে যাই। দেখ তো এই জায়গায় লাগাবো কিনা, এখানটা তো ঠিক মনে হচ্ছে নাকি? ওখানেই তো ভালো হবে মনে হচ্ছে, ওটাই ওটার জন্য একদম ঠিক জায়গা। একসাথে দুজন বিসমিল্লাহ বলে লাগাই, ভালোই হবে। কি বল? 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। হ্যাঁ, আমার বউ যেখানেই যা লাগাবে সেটাই খুব ভালো হবে, তুমি দেখো। কিন্তু এখানে তো শুধু তুমি আর আমি, 10 জন কোথায় পেলে? ওই তো কথার কথা। কি যে বলো না, শুধু কি আমি লাগিয়েছি? তুমিও তো আমার সাথে সব সময় সবকিছুতে পাশে থাকো। এই তো এবার একদম ঠিকঠাক হয়েছে। চলো এবার তাহলে তরমুজের সিজনের অপেক্ষায় থাকলাম। চলো তাহলে এবার হাত মুখ ধুয়ে নেই। এ তো সাধারণ তরমুজ না, এতে জাদু আছে। তা না হলে এত দ্রুত কিভাবে ফসল হয়? সেইটা ঠিক কইছেন, এত তাড়াতাড়ি কোনদিন যে তরমুজ গাছ হয় সেইটাই তো শুনি নাই। আর এই গাছে তো তরমুজও হইছে, কিন্তু ওরা যে অনেক কষ্ট করে বীজ লাগিয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি। আর কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। হ্যাঁ কাকু, আমিও দেখেছি। নীলা দিদি আর রাজু দাদা খুব কষ্ট করেছেন, তারা এখনো এগুলোর যত্ন নেয়। যেদিন আমরা গিয়েছিলাম তাদের সাহায্য করতে, কি দেখি তাদের আগেই কাজ শেষ হয়ে গিয়েছে। সত্যি বলতে ওদের কঠোর এবং মনের বিশ্বাসের জোরে এত তাড়াতাড়ি এই ফলন ধরেছে। সেটা না হলে এটা অসম্ভব।
একদম ঠিক ঠিক, অদম্য পরিশ্রমের ফলেই তরমুজ। ইস, কেন যে আমি সেই দিন বীজগুলো ফেলে দিয়েছি। আমি কেন একটু কষ্ট করে বীজগুলো রোপণ করলাম না? কারণ তুই যে আজীবন একটা বোকা, সেটা না হলে কি? খবরদার, আমায় বোকা বলবি না। আমি একদম বোকা না। বোকাকে বোকা বলবো না তো চালাক বলবো? তুই যে বোকামি করেছিস তার কোনো তুলনা হয় না। আমি ভেবেছিলাম একটা কাকের খাওয়া তরমুজের বীজ দিয়ে কি কখনো ফসল হবে? আর এটা যে একটা জাদুর বীজ ছিল, সেটা আমি কি করে বুঝবো বল? কিন্তু সেটাই তো ছিল জাদুর বীজ, যেটা কয়েকদিনের মধ্যে ফল সম্পূর্ণ হয়ে গেছে। আর যেহেতু কাক তরমুজ খাচ্ছিল, তাহলে বুঝতে হবে এটা সাধারণ কাক ছিল না, ওটা ছিল জাদুর কাক। কি আবুল তাবুল বকছিস? কাক আবার জাদু হয় কি করে? আমি ঠিক বলেছি, তুই মিলিয়ে নিস। আমি যেটা বলি সেটা ঠিকই বলি। নীলার গাছটা কেটে ফেলতে হবে। ওই কাকটাকে ভয় পাস না, কোনোভাবেই ওই গাছটা রাখা যাবে না। যে করেই হোক গাছটা আমাকে কাটতেই হবে। ধুর, গ্রামের ছেলে হয়ে আবার কাক ভয় পাবে? মাঝে মাঝে কি যে বলিস না তুই। তুই আসলেই একটা বোকা। চল 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 এখান থেকে, এখনই কাজ শুরু করে দি। সেটা না হলে দেরি হয়ে যাবে। ওটা ওদের ক্ষেত, কিভাবে নষ্ট করি বলতো? প্রথমে গাছগুলি নষ্ট করার একটা উপায় বের করতে হবে। এক কাজ করলে কেমন হয়, যদি আমরা এখানে অনেক পানি ঢেলে দিই, তাহলে সেই পানিতে ফসলের গোড়া নষ্ট হয়ে যাবে। আসলে তো তোর মাথায় অনেক বুদ্ধি। এর থেকে ভালো বুদ্ধি আর হয় না। কেউ বুঝতেও পারবে না, ভাববে হয়তো ভুলে কোথাও থেকে পানি চলে এসেছে। চলো, বুদ্ধির হিসেবটা না হয় পরেই করলে, এখন আমাদের কাজটা সেরে নেই। চল চল, কলসি করে পানি নিয়ে আসি, পানির ওপরই কাজটা সেরে ফেলি। চলো তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি, চলো চলো। এনে 3বার জল ভরে রাখছি। যখনই জল নিয়ে খেতে পৌঁছাচ্ছি, ঠিক তখনই দেখছি জল নেই। আমার মনে হচ্ছে এই জলের কলসিতে কোনো ফুটো আছে। সেটা না হলে জলগুলো কোথায় যাচ্ছে? কি আশ্চর্য ঘটনা! কি বলিস? ফুটো থাকলে তো নিচে পড়তো পানি। দেখ তো, কোথাও পানি আছে? আর এই কলসি আমি সব সময় বাড়িতে পানি নিয়ে যাই। না, কিন্তু কিছুই মাথায় ঢুকছে না। এভাবে পানিগুলো যাচ্ছে কোথায়? আমার মনে হয় এসব দিয়ে কিছুতেই কাজ হবে না। বারবার পানি এনে কষ্ট করে কষ্ট আর সময় দুটোই হারিয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা আরেকটা কাজ করি, কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দিই। যেহেতু পানি দিতে পারলাম না, তাই আগুন দিয়েই কাজ সেরে ফেলি। কিন্তু পানির রহস্যটা তো বুঝতে পারছি না রে। সেটাই করি চল, এটা ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। এনে কেরোসিন, ওগুলো এখানে ঠেলে দে। কিন্তু ভেতরে ঢুকতে হবে যে, এটা ছাড়া তো কোনো পথ খোলা নেই। হ্যাঁ, কিন্তু ওরা কিভাবে পাশের বেড়া দিয়েছে দেখ না। ভেতরে ঢুকবো কিভাবে? ভেতরে না ঢুকে তো কোনো কাজ করা সম্ভব হবে না। দাঁড়া দেখছি কি করা যায়। একটা না একটা উপায় তো বের করতেই হবে। ওই যে উত্তর দিকে গেট রয়েছে, এই গেট থেকে আমাদের কাজগুলো সারতে হবে। চল ওই জায়গা থেকেই ঢুকে পড়ি। ওখান থেকে ঢুকে কাজ সেরে আবার ওখান থেকেই বেরিয়ে যাই। চল, কাজটা শেষ করে তারপরেই শান্তি। হে কি বলু, সবকিছুই নীলার পক্ষে, কিছুই তো আমাদের পক্ষে হচ্ছে না। কিছুতেই তো কাজগুলোর কোনো ক্ষতি করতে পারছি না। সব দোষ তোর। কেন তুই নিজে সেদিন ওই বীজ পেয়েও হারালি বল? আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি হার মানবো না। আমি এই শেষ দিকেই ছাড়বো। আমার পক্ষে সব নিয়ে আসবো।
চল, আমরা এখন থেকে কাককে খুঁজি। ওই কাকই পারবে আমাদের সবকিছু বদলে দিতে। তাকে কোথায় খুঁজে পাবো বল? এত কাকের মাঝে কি করে বুঝবি ওটা সেই কাক? আর সেই কাক যে ওখানেই যাবে তুই কি করে বুঝলি বলতো? বুঝবো রে বুঝবো, ওটাকে দেখলেই আমি চিনে ফেলবো। আর চেষ্টা করে খুঁজেও দেখি, যদি পেয়ে যাই। কি বলিস? তাহলে আমাদের কি করতে হবে এখন? আমরা কোন পথ ধরে এগুবো? আমাদের ওইখানে যেতে হবে যেখানে ওই কাক তরমুজ নষ্ট করেছিল। পুকুরের পাশে রয়েছে এক তরমুজ ক্ষেত, ঠিক ওই জায়গায় সেদিন কাকটা দেখা গিয়েছিল। ওটা কোন জায়গা ছিল? তুই কি আগে পরে কখনো গিয়েছিলি ওখানে? যেখান থেকে আমরা পানি নেই ওখান থেকে বাড়ি ফেরার পথে ঠিক পাশেই, গেলেই বুঝবি। চল চল এখনই যাই, ওখানে গিয়ে আমরা দেখি আমাদের কাজ সম্পূর্ণ করতে পারি কিনা। এবার আমাদের সফল হতেই হবে, বুঝলি? চল চল। আমি সত্যি সত্যি ভাবিনি এত অল্প সময়ের মাঝেই আমাদের তরমুজ খেতে তরমুজ দেখা দেবে। আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমিও ভাবতে পারিনি এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব। সবই আমাদের পরিশ্রমের কারণে আর আল্লাহ তাআলার কুদরতের কারণে। সেটা তো অবশ্যই। তার পাশাপাশি ওই যে কাক এই তরমুজ খাচ্ছিল তার একটি ভূমিকা এখানে আছে। সেই চাচ্ছিল তুমি যাতে ওই বীজগুলো নিয়ে ফসল ফলাও। তুমি ঠিক বলেছো, ওই কাকটা দেখতেও অন্য কাকগুলোর থেকে আলাদাই ছিল। ওই দিন বীজগুলো এনে আমি একদম ঠিক করেছি। কিন্তু একটা বিষয়ে খুব দুঃখ হয় জানো, ওই কাকটা সেদিন তরমুজটা খেতে পারলো না। ওরও তো ক্ষুধা লাগে। যাই হোক, চলো এবার এক এক করে তরমুজগুলো নেই, নিজেরা খাই, পাশাপাশি অন্যদেরকে দিয়ে আসি। এতে সবাই অনেক খুশিও হয়ে যাবে। সবাই তরমুজ পেয়ে খুশি হয়ে যাবে, আর অন্যের খুশি দেখে নিজেরও খুব আনন্দ হয়। কি বলো? সবাইকে দেওয়ার মধ্যে এক অন্যরকম আনন্দ আছে। সেই আনন্দ পাওয়ার ক্ষমতা পৃথিবীতে সবার থাকে না। একদম ঠিক বলেছো তুমি। সবাই মানুষকে দিতে পারে না, সবার ভেতরে গুণ থাকেও না। অনেকে সারাক্ষণ ভাবে অন্যের থেকে কি করে নেওয়া যায়, অন্যেরটা কি করে খাওয়া যায়, অন্যের জিনিস কি করে নষ্ট করা যায়। মানুষকে দেওয়ার মধ্যেই সব সুখ লুকানো, ত্যাগে সুখ, ভোগে নয়। তরমুজ নিয়ে এসেছ? কি আশ্চর্য এক তরমুজ! আমরা কখনো এমন তরমুজ আগে দেখিনি, যেটা এত তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়, দেখতেও টকটকে লাল। জি চাচা, আমিও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি ফলন দেবে। এই তরমুজ আমাদের সকলের জন্য উপহার। সবই আল্লাহর ইচ্ছা। খুব ভালো করেছ, খুব খুশি হলাম এটা দেখে। তোমরা অন্তত সবাইকে নিয়ে তোমাদের খুশি ভাগ করছো। কি যে বলেন চাচা, এটা কি শুধু আমাদের নাকি? আমরা হয়তো বীজগুলো লাগিয়েছি, কিন্তু এটা আমাদের এই গ্রামের সকলের, আমাদের সকলের এই তরমুজ। আমাদেরও কি তরমুজ গাছ থেকে তরমুজ খাবার অধিকার আছে? অবশ্যই, এটা সবার জন্য উন্মুক্ত। যার যখন ইচ্ছে সে তখন এখান থেকে তরমুজ নিয়ে খেতে পারবে। যেমন এই ফসল সকলের, তখন এটা দেখে রাখার কাজও সকলের। এটা দেখে রাখতে হবে যেন কখনো এর কোনো ক্ষতি না হয়। এই তো এতদিন পর তার দেখা পেলাম। অনেকদিন ধরেই তাকে খুঁজছিলাম, পাচ্ছিলাম না কিছুতেই। কিরে, তোর কাক তো কিছুই বলছে না। এটা কি সেই কাক? হ্যাঁ, এটাই সেই কাক। আমি ওকেই দেখেছিলাম। এই কাক, আমাদের একটা তরমুজ দে তো, আমরাও তোর জাদুর তরমুজ চাই। কে বললি তুই জাদুর তরমুজ চাচ্ছিস? কাক আবার কথা বলতে পারে? এটা কি করে সম্ভব? ওরে বাপরে, এ দেখি কথা বলা কাক। আগে শুনেছি ময়না পাখি কথা বলে, বাপের জন্মে শুনিনি।
কাক কাকা ছাড়াও কথা বলতে পারে। আমি শুধু কথা বলতে পারি না, আরো অনেক কিছু করতে পারি। তোরা সেটা একদিন নিশ্চয়ই দেখতে পারবি। কি কি পারবি বল, আমরাও একটু দেখি তোর ক্ষমতা। আগে তুই বল, সেদিন তুই আমাকে সেই তরমুজ খেতে দিলি না কেন? আমি কি তোর কোনো ক্ষতি করেছি? তরমুজ হচ্ছে মানুষের খাবার, তুই খেয়ে কেন নষ্ট করবি? তোর থেকে একটা মানুষ ওই তরমুজ খেলে কাজে লাগবে। আমি খেলে নষ্ট হয়, তাহলে আমরা কি খাবো? আমরাও তো প্রাণী, আমাদেরও তো কিছু খেতে হয়। আমরা কি খেয়ে বেঁচে থাকবো? তোরা তো খাবি ময়লা আবর্জনা, ডাস্টবিনে যা, মানুষ যা ফেলে দেয় সেটাই তো তোরা খাবি। তোদের ওই খাবার খেয়েই তোরা বেঁচে থাক, ওটাই তোদের প্রধান খাবার। সেটা কি আমরা এমনি এমনি খাই নাকি? কোনো খাবার পাই না তাই সেটা খাই, আর তুই বলছিস ওটাই আমাদের খাবার? ওই তো, ওটাই তোদের খাবার, ওটারই যোগ্য তোরা। এখন তুই বল, তুই আমার কাছে কি চাচ্ছিস? কেন এসেছিস আমাকে খুঁজতে? জাদুর তরমুজ, যে তরমুজের বীজ লাগালেই অল্প কয়েকদিনের মধ্যে লাল আর মিষ্টি তরমুজ পাওয়া যায়। এই নে তরমুজ, এবার খা তুই তরমুজ মন ভরে। এসব কি হলো? এবার তুই নিজেও খেয়ে দেখ, ডাস্টবিনের ময়লা খেতে কেমন লাগে। সব সময় আমরাই কেন খাবো? কেমন যেন মনের ভেতর খসখস করে, কিছুতেই ভালো লাগে না। কেন, আবার কি হলো? সকাল থেকেই দেখছি তুমি একটু কেমন কেমন যেন করছো। রিনা হঠাৎ করে আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। সেই দিন আমার সাথে রিনাও এই বীজ নিয়েছিল, কিন্তু ওর তো কোনো ফসল উঠলো না। রিনা যে অলসের অলস, ও আবার ফসল ফলাবে? ও অন্যের ফসল দেখে জ্বলবে। এমন করে বলো না। হ্যাঁ, এটা সত্য, সে খুব অলস আর ছোটবেলা থেকেই হিংসুটে। ওকে আমি অনেকবার শিখিয়েছি যেন হিংসে না করে, কিন্তু কিছুতেই হিংসেমির মন ওর থেকে তাড়ানো গেল না। যাই হোক, তুমি খেয়াল রেখো যেন আমাদের ফসল নষ্ট না হয়, কেমন? না, আমার সাথে এমন কোনো কাজ ও কোনোদিন করবে না, আমার এইটুকু বিশ্বাস আছে ওর প্রতি। কোথায় গেলি রে নীলা, বাড়িতে আছিস? আরে তুই এসেছিস, খুব খুশি হলাম, কতদিন পর তোর সাথে দেখা হলো। হ্যাঁ দিদি, আমরা একটু ব্যস্ত ছিলাম, তাই এতদিন আসতে পারিনি। কোথায় তোর তরমুজ ক্ষেত, একটু দেখতাম। আগে বস না, তোদের আগে কিছু তরমুজ কেটে দি, একটু খেয়ে দেখ। আচ্ছা ঠিক আছে। এই নে। এমন মিষ্টি এবং সুস্বাদু তরমুজ আমি আমার জীবনে খাইনি কখনো। হ্যাঁ, খুবই মজার একটা তরমুজ এটা, আমিও খেয়ে দেখেছি, খুবই মিষ্টি। সত্যি তোর তরমুজের প্রশংসা না করে পারলাম না। দিদি, তুই কেন যে সেদিন এগুলো ফেলে দিলি? চুপ কর, ভালো লাগে না এসব শুনতে। থাক, আর ঝগড়া করতে হবে না। আচ্ছা, এই ফসল কি একাই আমাদের? এটা আমাদের সকলের। তোদের যখন ইচ্ছে তখনই এখান থেকে তরমুজ নিয়ে খাবি। আজ তাহলে আমরা আসি, আবার আসবো। অবশ্যই, আবার এসো। তাড়াতাড়ি চল, কেউ এসে পড়লে মহা বিপদ। হ্যাঁ, এই তো এগুচ্ছি। এ কি, ক্ষেতের মধ্যে এমন শব্দ কেন পাচ্ছি? এত রাতে কেউ তো নেই এখানে। চল দেখি। এ কি, এত কাক এখানে কি করে এলো? এরা সব কি করছে এখানে? কাকগুলোকে এমন ভৌতিক মনে হচ্ছে কেন? এবার বুঝতে পারলাম, এই কাক সারা রাতেই তরমুজ খেতে পাহারা দেয়, যাতে করে কেউ এই ক্ষেত নষ্ট করতে না পারে।
একটা সময় আমরা মানুষের সাথে একসাথে বসবাস করেছি, খেয়েছি। এখন ধীরে ধীরে প্রায় কাক শূন্য হয়ে যাচ্ছে। কেউ আর কাক পছন্দ করে না, কাক কুৎসিত বলে। সবাই চায় কাক শুধু ডাস্টবিনের খাবার খাক। ঠিক বলেছেন, কেউ আমাদের পছন্দ করে না। এই নীলামে এটা খুব দয়ালু। ও আমাকে তরমুজ খেতে দিয়েছে, কিন্তু রিনা নামের মেয়েটি কিছুতেই আমাকে তরমুজ খেতে দিল না। আর এজন্যই এই তরমুজ ক্ষেত আমাদের দেখে রাখতে হবে। আমরা সব সময় এই ক্ষেত পাহারা দিয়ে রাখব, যাতে করে কেউ এই ক্ষেত নষ্ট করতে না পারে। আর এই মেয়েটি সকলকে নিয়ে মিলেমিশে এই খাবারটি খাচ্ছে। এবার আমরা সবকিছুই হাতে নিয়ে এসেছি, পানি আর বিষ। যেভাবেই হোক আমাদের সফল হতেই হবে। এই বিষ চারদিকে ছিটিয়ে দিলে সব ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আমি আগেই সন্দেহ করেছিলাম তুমি এরকম কিছু একটা করবে। আমার নিজের চোখ আর কানকে বিশ্বাস হচ্ছে না। আমার নিজের বান্ধবী আমার সাথে এসব করবে। কিসের বান্ধবী? তুই যেদিন থেকে বিয়ে করেছিস সেদিন থেকে তোর সুখ আমার সহ্য হয় না। তুই আমার থেকে সব শান্তি কেড়ে নিয়েছিস। আর এখন আমার কোনো ভয় নেই। এখন আমি তোর সামনে বসে তোর ফসলে বিষ দেব, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবি। সেটা আর কোনোদিন সম্ভব হবে না। তোমার এসব চক্রান্ত কোনোদিন সফল হবে না। মনে রেখো, ভালো মানুষের সাথে সব সময় ভালো হয়, আর তোমার মতন খারাপ চিন্তার মানুষের সাথে সব সময় খারাপই হয়। এসব আমি কি দেখছি, কি শুনছি আমি? আমি পালাই বাবা, আমার আর এখানে থেকে কোনো কাজ নেই। দিদি ফেসে গেল রে। কাক ভাই, তুমি দয়া করে রিনাকে শাস্তি দিও না। সেটা আর হয় না। ওকে এই শাস্তি পেতেই হবে। ওই শাস্তির যোগ্য। ক্ষমা করো, আমি তোমার কথা রাখতে পারলাম না। পরিশ্রম ও ঈর্ষার মধ্যে পরিশ্রমী ভাগ্য করে। ত্যাগী সুখ, ভোগে নয়। হিংসাই ধ্বংসের মূল। কৈলাস রায়ের বাড়িটি ছিল গ্রামের ঠিক মাঝখানে। তার ছিল দুই বউ, হিমুরানী এবং মহুয়া দেব। বাড়ির পাশেই ছিল একটা পুকুর, যার পানি ছিল কাঁচের মতো স্বচ্ছ। গ্রামের লোকেরা বিশ্বাস করত এই পুকুর একসময় দেবতার আশীর্বাদ পেয়েছিল। কিন্তু এখন যেন পুকুরটি আর আগের মতো নেই। কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। একদিন সকালবেলা হিমুরানী উঠোন ঝাড়ু দিচ্ছেন। পেছনে রান্নাঘরে মহুয়া পাটায় মশলা বাটছেন। তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। মহুয়া, আজ বউ ঠাকুরানদের কাছে আমায় যেতে হবে। সকালে একটু আগে ভাগে ভাত নামিয়ে দেবে, পারবে তো? তোমার সব কাজেই আমার সময় দিতে হবে কেন? অন্য কাউকে বলো, আমাকেই সব করতে হবে নাকি? তুমি তো আমাদের ছোট বউ, পরিবারের কাজ সামলানো আমাদের দুজনের দায়িত্ব। একা কি সব পারি? হ্যাঁ, তুমি তো বড় বউ, সব কিছুতেই তোমার নাম আর তোমার আদেশ। আমি যেন তোমার চাকর। তোমার হাসির কি হলো রানু? বড়দের কথা শুনে এভাবে হাসতে হয় না। না বৌদি, হাসি চেপে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু তোমাদের দুই বৌদির কথা শুনলে হাসি আসেই। মহুয়া, তুমি রাগ না করলেও পারতে। আমি চাই সবাই একসঙ্গে সুখে থাকি। পুকুরের এই পরিবেশ দেখে আমার মন খুব খারাপ লাগে। পুকুর? ওটাই তোমার চিন্তার বিষয়? আমার তো মনে হয় পুকুর না থাকলেই ভালো হতো। তাতে না থাকতো ঝামেলা, না থাকতো দেবতার ভয়। পুকুর আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ। এসব ছোট ছোট বিষয়ের ওপরে উঠতে শেখো মহুয়া। ঈর্ষার রাগ করলে মন ভরে না। আমাকে জ্ঞান দিতে হবে না, আমি যা করি ঠিক করি। সন্ধ্যার সময় কৈলাস পুকুর পাড়ে বসে নিজের ছেলে রাজুর সাথে কথা বলছেন। হিমুরানী এসে পাশে বসেন। জানো, এই পুকুরটা না একসময় কত আনন্দের জায়গা ছিল। এখন সবাই বলে অভিশপ্ত। তুমি কি বলো হিমু? আমার মনে হয় পুকুর শুধু পানি নয়, পরিবারের সম্পর্কও ধারণ করে। আমাদের নিজেদের মধ্যে যা চলছে পুকুর তার প্রতিফলন দেখাচ্ছে। ঠিক বলেছ।
মহুয়ার মনের মধ্যে যে অশান্তি আছে সেটাই আমাদের শান্তি নষ্ট করছে। ওর যদি মন পরিষ্কার হতো না, সব ঠিক হয়ে যেত। এই কথাগুলো শোনার সময় মহুয়া দূরে দাঁড়িয়েছিল। সব সময় আমার দোষ। পুকুর অভিশপ্ত তো আমি কি করলাম? আমি কি চেয়েছি দেবতা অভিশাপ দিক? না, চেয়েছি এই পরিবারে আসতে। ওদের শেখাতে হবে মহুয়ার অপমান করার ফল কি। এই পুকুরই তো সব সমস্যার শুরু। এই পুকুরই হবে আমার হাতিয়ার। দেখবো কে বেশি শক্তিশালী, হিমুরানি নাকি আমি। এই কথা শুনে মহুয়া সেখান থেকে সরে পড়ে। পরদিন মহুয়া গোসল করার জন্য পুকুরের কাছে আসে। সেখানে এসে দেখে পাশের বাড়ির মেয়ে কুমারীও এসেছে গোসল করতে। এই মেয়ে এত সাজগোজ করে কেন? যেন ওই গ্রামের সবচেয়ে সুন্দরী, আর আমরা সংসারের কাছে এত ডুবে থাকি যে আয়নার দিকে তাকানোর সময় নেই। ওর এই অহংকার আমি সহ্য করব না। একটু শিক্ষা দিতেই হবে। মহুয়া 2 হাত ভরে পুকুরের কাদা হাতে তুলে নেয়। মেয়েটা তখন খিলখিল করে হাসতে হাসতে পানিতে ছলাৎ ছলাৎ করছে। মহুয়া কাদা ছুঁড়ে মারে ওই মেয়েটার দিকে। কাদা গিয়ে মেয়েটার কপালে লাগে। কে কে এটা করলো? মহুয়া বৌদি, আপনি কেন? মেয়েটার বাক্য শেষ করার আগেই হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায়। সে চেষ্টা করে সাঁতার কাটতে, কিন্তু তার পা পুকুরের নিচের কাদায় আটকে যায়। সে ধীরে ধীরে ডুবতে থাকে। মহুয়া হকচকিত হয়ে পেছনে সরে যায়। না না, এইটা আমি চাইনি। ওই কেন নিজের ভারসাম্য রাখতে পারলো না? আমি তো শুধু কাদা ছুঁড়েছিলাম। না, কেউ যদি দেখে ফেলে, আমাকে যদি দোষ দেয়। এরপর কয়েকদিনের মধ্যে পুকুরের পরিবেশ বদলে যেতে থাকে। পানি ধীরে ধীরে মলিন হয়ে যায়। চারপাশের গাছপালা শুকিয়ে যেতে শুরু করে। আশেপাশের মানুষজন টের পায় পুকুরের পানি ব্যবহার করলে তারা অসুস্থ হয়ে পড়ছে। গ্রামে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পুকুরের পানিতে বিষ আছে বলে মনে হইতেছে। এত বছর ধরে আমরা এই পানি ব্যবহার করতেছি, কই এমন তো কখনো হয় নাই। না না, বিষ নয়, দেবতার অভিশাপ। নিশ্চয়ই কেউ পুকুরের সামনে কোনো বড় পাপ করেছে। একদিন হিমুরানী রান্নাঘরে হাঁড়ি ধুচ্ছেন। ধোয়ার সময় পানি থেকে দুর্গন্ধ পাচ্ছেন তিনি। অবাক হয়ে কৈলাসকে তিনি ডেকে আনেন। শুনছো, এই পুকুরের পানি এমন দুর্গন্ধ আগে কখনো পাইনি। যেন কিছু একটা অশুভ ঘটে গেছে। হয়তো দেবতার রোষ। এতদিন ধরে পুকুর আমাদের রক্ষা করেছে। কারো কোনো পাপের ফলেই হয়তো এমনটা হচ্ছে। এইসব কথা শুনে কোনায় দাঁড়িয়ে থাকা মহুয়া মাথা নিচু করে থাকে। তার চোখে আতঙ্ক আর অনুশোচনা মিশে আছে, কিন্তু সে চুপ করে সব শুনে যায়। পরের দিন সকালে কৈলাস গোয়াল ঘরে গিয়ে দেখে একটা গরু নিথর হয়ে পড়ে রয়েছে। কৈলাস মাথায় হাত দিয়ে বসে পড়েন। তার অবস্থা দেখে হিমুরানী সেখানে এসে একই দৃশ্য দেখতে পায় আর অসহায় চোখে তাকিয়ে থাকেন। আমাদের সেরা গরুটাই চলে গেল। এত যত্ন করেও বাঁচাতে পারলাম না। এই বছর মাঠের কাজ কিভাবে সামলাবো? পুকুরের পানি খাওয়ানো হচ্ছিল কি? শুনছি পুকুরের পানি এখন বিষাক্ত হয়ে গেছে। তা তো হতে পারে, কিন্তু এত বড় ক্ষতি কেন হচ্ছে? মনে হয় দেবতার রোষেই এমনটা হচ্ছে। দেবতার রোষ নয়, তোমাদের পুজোর অভাবেই এসব হচ্ছে। কিছুদিন পর কৈলাসের ক্ষেতের ধান কাটার আগেই ঝরে পড়ে। কৈলাস, হিমুরানী আর মহুয়া হতাশ হয়ে মাঠের পাশে দাঁড়িয়ে তাদের এই করুণ পরিণতি দেখতে থাকে। এবছরও সব শেষ। পুকুরের অভিশাপ কি শুধু আমাদের বাড়িতেই নয়, আমাদের জমিতেও ছড়িয়েছে। দেবতার কাছে কিছু চাইতে হবে। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা চাওয়া উচিত। তোমাদের এই পুজো পাঠের বাতি কি সব নষ্ট করছে। এতদিনেও কিছুই ঠিক হয়নি। হিমু দিদি পুজো দিতে বলেছে কতবার, তুমি তো কেবল কথা বলো, করো কিছু। পরের দিন রান্নাঘরে মহুয়া পাটায় মশলা বাটছে। হিমুরানী তার পাশে এসে বসেন। তুমি তো মহান, সব জানো, সব বোঝো, তবু কেন কিছু করছো না? তোমার দায়িত্ব কি শুধু আমাদের শেখানো? মহুয়া, দেবতার পূজা দিলেই সব ঠিক হয়ে যাবে এমনটা ভাবো কেন? আমাদের আগে নিজের ভুলগুলো ঠিক করতে হবে। যতক্ষণ পাপ মুক্তি না হবে ততক্ষণ শান্তি আসবে না। পাপ মুক্তি? কি পাপ করেছি আমি? সব সময় আমাকে কেন দোষারোপ করা হবে? মহুয়া, আমি তোমাকে দোষ দিচ্ছি না।
কিন্তু আমরা কেউই নিজেকে পুরোপুরি নির্দোষ বলতে পারি না। যদি কোনো ভুল হয়ে থাকে তা মেনে নিয়ে ক্ষমা চাইতে হবে। তুমি যা খুশি বলো, আমি কিচ্ছু শুনতে চাই না। মহুয়া দ্রুত সেখান থেকে সরে যায়, কিন্তু মনের ভেতরে হিমুর কথাগুলো ঘুরপাক খায়। অপরাধবোধ তার মনকে দগ্ধ করতে থাকে। পরদিন বাড়ির উঠোনে হিমুরানি আর মহুয়া বসেছিল। হঠাৎ এক দরবেশ বাড়ির সামনে এসে হাজির। মা, আমি পিঁপড়ের মতো ক্ষুদ্র, এই বাড়িতে একটু আশ্রয় পাবো কি? খাবার পেলে বড়ই কৃতজ্ঞ থাকবো। এই বাড়িতে এক বেদে ভিখারি এসে খাবার চাইছে, এবার সবার মাথায় বাজ পড়লো নাকি? মহুয়া, এটা ঠিক নয়। দরবেশ তো কখনো ক্ষতি করে না। তুমি তাকে কিছু খাবার দাও। আমি পারবো না, পারলে তুমি দাও। হিমুরানি দরবেশকে খাবার খেতে দেয়, আর মহুয়া পাশে দাঁড়িয়ে দেখতে থাকে। দরবেশ খাবারগুলো খেতে খেতে বলতে শুরু করে, তোমাদের পরিবারের পেছনে এক ভয়ঙ্কর অভিশাপ কাজ করছে, আর সেই অভিশাপের উৎস হলো এক নারীর পাপ। এই পাপের শাস্তি মেটানো না হলে শান্তি আসবে না। কি বলছেন আপনি দরবেশ? পাপী কে? এই নির্দয় নারী এই অভিশপ্ত পুকুরের কারণ। পাপীর কাজই সবকিছু নষ্ট করে দিয়েছে। সে যদি তার অহংকার আর হিংসা ত্যাগ না করে, তাহলে এই অভিশাপ থেকে মুক্তি মিলবে না। এইসব কি বলছে পাগল? আমি কি পাপ করলাম? তুমি সেই নারী যে হিংসা করে পাশের বাড়ির কুমারীকে ডুবিয়ে মেরেছিলে। এ কথা শুনে মহুয়া এবং হিমু দুজনেই অবাক হয়ে যায়। হিমু তখন বলে, কি করতে হবে দরবেশ বাবা? কিভাবে মুক্তি পেতে পারি? পাপীকে তার অহংকার থেকে মুক্ত হতে হবে। একমাত্র তবেই শাস্তি থেকে মুক্তি আসবে। পাপীকে তার চুল কেটে টাক করে দিতে হবে। এই কাজটা না করলে অভিশাপ মুক্তি পাবে না। তুমি কি পাগল? আমি কেন এই কাজটা করব? তুমি কি সত্যি মনে করো তোমার পাপের কোনো প্রভাব নেই? যদি তুমি সত্যি সত্যি নিজেকে মুক্ত করতে চাও, তাহলে নিজেকে শুদ্ধ করতে হবে। পাপের শাস্তি ভোগ না করলে শান্তি কখনোই আসবে না। মহুয়া, তুমি বুঝতে পারছো কি? এই শাস্তি শুধু তোমার জন্য নয়, তোমার মন ও আত্মার শুদ্ধির জন্য। এটি তোমার মুক্তির পথ। তুমি তো বড় বউ, তুমি সব বুঝে যাচ্ছ। যা করার করো। আমি এই দীর্ঘদিন এই পাপের বোঝা নিয়েই ঘুরছি। কি করলে এই পাপ থেকে মুক্তি পাবো তাই করো। মহুয়া, তুমি কি এখন বুঝতে পারছো? পাপের শাস্তি থেকে মুক্তি পেতে হলে তোমাকে সৎ হতে হবে। চুল কাটার সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। হ্যাঁ, আমি আমার পাপ স্বীকার করছি। আমি ঈর্ষার কারণে সেই মেয়েটিকে পুকুরে ফেলে দিয়েছিলাম। জানতাম না যে সে মারা যাবে। আমি এর শাস্তি বহন করতে প্রস্তুত। এটাই সঠিক সিদ্ধান্ত মহুয়া। তুমি যা কিছু করেছো তার জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন। তুমি শুদ্ধ হতে চাও, আর তুমি সেটা করেছো। এরপর হিমুরানি, কৈলাস এবং দরবেশ মহুয়াকে নিয়ে পুকুর পাড়ে যায়। দরবেশ মহুয়ার দিকে তাকিয়ে বলেন, এটা তোমার পাপের শেষ শাস্তি। এখন তুমি মুক্তির পথে এগিয়ে যাচ্ছ। এই বলে দরবেশ মহুয়ার মাথার চুল টাক করে দিতে শুরু করেন, আর বলতে থাকেন, সব পাপ মুছে যাক, মন শুদ্ধ হোক, এই পরিবারে শান্তি ফিরে আসুক, ওই পাপী যেন আত্মশুদ্ধি লাভ করে এবং অভিশাপ মুক্ত হয়। এরপর ধীরে ধীরে পুকুরের পানি আবারও পরিষ্কার হতে শুরু করে। আশেপাশের গাছপালার পাতা সবুজ হয়ে ওঠে, বাতাসে শীতলতা ফিরে আসে। মহুয়া চোখ মুছতে মুছতে হিমুরানির কাছে গিয়ে তাকে বলল, হিমুদি, আমি জানি আমি তোমার জন্য কত কষ্ট এনেছি। এখন আমি কি পাপ থেকে মুক্তি পেয়েছি? তুমি এখন নতুন জীবন শুরু করবে মহুয়া। শুদ্ধ হওয়া এত সহজ নয়, তবে তুমি তা করেছো। এখন একে অপরকে ভালোবাসা আর সম্মান দিয়ে চলতে হবে। এ কথা শুনে মহুয়া নিজের উপর বিশ্বাস ফিরে পায় এবং মনে মনে প্রতিজ্ঞা করে যে ভবিষ্যতে এরকম কোনো ধরনের ভুল আর সে করবে না।
মালা, ও মালা, ফুলি কই রে? তোরা উঠে পড় রে মা। মা মালা, ও ফুলি। রোজ সকালে ভ্যাবে আর ভাল লাগে না। সকাল সকাল ডেকে ডেকে মাথাটা একদম ধরিয়ে দেয়। এমন করে বলছিস কেন বোন? উঠে পড়, আয় দেখি মা কি বলছে। হ্যাঁ মা, আসছি। আর ডেকো না গিন্নি সকাল সকাল, ঘুমোচ্ছে মেয়ে দুটো, একটু ঘুমাক না। শরীরটা বড্ড খারাপ লাগছে গো, বড্ড খারাপ লাগছে। ডান পাশের হাতটা একেবারে সিম সিম করছে। সে কি কথা মা, তুমি তাহলে আগে ডাকবে না? দেখি দেখি কোথায় কি হচ্ছে। এত চিন্তা করতে হবে না রে মা, শরীরটা একটু দুর্বল তো, তাই এমন হচ্ছে। মা, আজ থেকে তোমায় কোনো কাজ করতে হবে না, সব কাজ আমরা দু বোন মিলেই করব। তুমি শুধু বিশ্রাম নেবে মা। আমি কোনো কাজ করতে পারবো না, আমার হাত পায়ের নখগুলো নষ্ট হয়ে যাবে, চেহারাটা কালো হয়ে যাবে। তুই কাজ করার তুই কর, এর মধ্যে আমায় কেন টানাটানি করছিস? হ্যাঁ আচ্ছা বেশ, এত রেগে যাচ্ছিস কেন? তোকে কোনো কাজ করতে হবে না, সব কাজ আমিই করব। হ্যাঁ, কথাটি যেন মনে থাকে। এমন কথা বললে হয় না রে মা, কিছুদিন দু বোন মিলেমিশে সব কাজ কর। আমি সুস্থ হলে তোদের আর কোনো কাজ করতে হবে না। ধুর, ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। সারাদিন এটা কর সেটা কর, ধুর ধুর। মা, তুমি ওর কথায় কিছু মনে করো না তো, আমি সব কাজ গুছিয়ে করব। তুমি বিশ্রাম করো, আমি বাইরের কাজগুলো এক্ষুনি গুছিয়ে আসছি। বুঝলে তো গিন্নি, ফুলিকে নিয়ে আমার বড্ড চিন্তা হয় গো। কি যে করি মেয়েটাকে নিয়ে, বড্ড একরোখা মেয়েটা। তুমি চিন্তা করো না, সময় মতো দেখবি সব ঠিক হয়ে যাবে। হলে তো ভালোই। তুমি বিশ্রাম করো, আমি একটু মাঠ থেকে আসি। মাঠ থেকে এসে তোমাকে ওষুধ এনে দেব। সারাদিন মুখে হাবি যাবি কি সব দিস? তোর দিদির সাথে একটু কাজ করলেও তো পারিস নাকি? আমার কিছু তো তোমার সহ্য হয় না, আমি যাই করি না কেন তাতেই তুমি দোষ ধরো। আরে না রে মা, আমি তো সেই কথা বলছি না। তোর দিদি সারাটা দিন কাজ করে, তুইও যদি তার কাজে একটু সাহায্য করতি তবে তার কষ্ট কম হতো। থাক, আমায় আর বোঝাতে হবে না, তোমরা সবাই ওকে বেশি ভালোবাসো। আমি তোমাদের চোখের বিষ, সব আমি বুঝি। না রে বোন, তুই ভুল বুঝিস না, আমরা সবাই তোকে খুব ভালোবাসি। থাক, হয়েছে, আর তেল দিতে হবে না, তোর কাজ তুই কর। বোন, ঘরের লাকড়ি ফুরিয়ে গেছে, আমার সাথে একটু জঙ্গলে চল না। একা একা জঙ্গলে যেতে আমার খুব ভয় করছে। যত সব আদিক্ষেতা, যেতে পারি, তবে একটা লাকড়িও আমি আনতে পারবো না, এমনি তোর সাথে যেতে পারি। আচ্ছা বেশ, চল তাহলে, লাকড়ি এনে তবেই দুপুরের রান্নাটা বসাবো। তারা দু বোন বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের পথে হাঁটতে লাগলো লাকড়ি আনার জন্যে। ইস, কতটা পথ, এইভাবে কি হাঁটা যায়? আমার এগুলো একটু ভাল লাগছে না, যত সব ছোট লোকই কাজ। এইভাবে বলিস না রে বোন, কাজ না করলে কপালে কি খাবার জোটে বল? আমরা তো গরিব মানুষ, আমাদের খেটে খুটে দুবেলা খেতে পারলেই হলো। তুই চুপ থাক, দেখিস আমি একদিন অনেক ধনী পরিবারে বিয়ে করব, পায়ের ওপর পা তুলে খাবো, কোনো কাজ করা লাগবে না, সারাদিন রানীর মতো থাকবো। আর তোর জন্য এখন আমার জঙ্গলে আসতে হলো। তোর কি অনেক কষ্ট হচ্ছে? একটু জিরিয়ে নিবি? না না, এসবের দরকার নেই, তাড়াতাড়ি কোথা থেকে লাকড়ি নিবি দেখ, নিয়ে তাড়াতাড়ি বাড়ি চল, বাড়ি গিয়ে একেবারে বিশ্রাম নেব। ওই তো এসে পড়েছি, দেখ এখানে সেখানে অনেক লাকড়ি পড়ে আছে, আমি কুড়োতে লাগি, তুই এখানটায় বস। কে রে, আমার উঠোনের সামনে থেকে কে লাকড়ি কুড়োয়?
কার এত বড় সাহস? আমি গো ঠাম্মা, আমি আমি মালা, উত্তর পাড়া থেকে এসেছি গো। ও তাই বল, তাই এই গহীন জঙ্গলে কেন এসেছিস শুনি? তোদের কি প্রাণের ভয় নেই? আছে গো ঠাম্মা, প্রাণের ভয় তো সবারই থাকে, কিন্তু করবোটা কি বলো? বাবা তো গরিব মানুষ, লাকড়ি কেনার সামর্থ্য বাবার নেই, আর সেই জন্যেই তো লাকড়ি নিতে এসেছি। ও আচ্ছা, এইদিকে আয় তো, আমার কাছে আয়। এত দূর থেকে চিৎকার করে কথা বলতে পারছি না। বোন চল তো, ঠাম্মা কি যেন বলছে শুনে আসি। কি দরকারটা কি ওই বুড়ির কাছে চাপার? কাজের সময় কাজ কর, আমি যাব না, না হয় বুড়িকে এখানে আসতে বল। বয়স হয়েছে, সে হেঁটে আমাদের কাছে আসবে কেন? চল না বোন, ঠাম্মা কি বলছে তা শুনে আসি কি। মালা ফুলিকে বুড়ির কাছে যাবার জন্য অনেক অনুরোধ করার পর একসাথে তারা বুড়ির কাছে গেল। এসেছিস তোরা? আমার বাবু পায়ে ব্যথা, হাঁটতে পারছি না ঠিক করে। তোরা যদি এখান থেকে লাকড়ি নিতে চাস, তবে আমায় কিছু লাকড়ি দিয়ে তারপর তোরা নিয়ে যাবি। জানতাম, ঠিক জানতাম, এই বুড়ির মতলব খারাপ, আমাদের দিয়ে কাজ করিয়ে নেবার বুদ্ধি সব। চল তো দিদি, এখান থেকে চল। ঠাম্মার বয়স হয়েছে, তাই হয়তো বা কাজ করতে পারছে না। ওর কথায় তুমি কিছু মনে করো না ঠাম্মা, আমি তোমায় লাকড়ি দিয়ে যাব। আচ্ছা বেশ বেশ, কষ্ট করে ওই লাকড়িগুলো ওই রান্নাঘরে দিয়ে যাস দিদি ভাই। যত সব আদিক্ষেতা, নিজে কষ্ট করে মানুষের কাছে ভালো হতে চায়। চললাম আমি, তোর কাজ তুই সেরে আয়। 2 মিনিট দাঁড়া না রে বোন, এই তো আমার হয়ে গেছে। মালা লাকড়ি কুড়িয়ে কিছু লাকড়ি বুড়িকে দিয়ে বাকি কিছু লাকড়ি বাড়ির জন্য নিল। তুই খুব ভালো রে দিদি ভাই, তোকে সারা জীবন মনে রাখবো। দিতে পারলে তো সবাই ভালো, মনে রেখে তোমার সাথে ওকে স্বর্গে নিয়েছিও। তারা 2 বোন লাকড়ি নিয়ে বাড়ি ফিরে এলো। তোরা এসেছিস মা? এই কি রে ফুলি, তুইও তো হাতে করে কিছু লাকড়ি আনতে পারতি, তাহলে তো আরো বেশ কিছুদিন চলে যেত। না না মা, আমি যা এনেছি তা কয়েকদিনে রান্না হয়ে যাবে, শুধু শুধু বোনের কাপড়গুলো নোংরা হতো। এইভাবেই তাদের দিন কাটছিল। হঠাৎ করেই রামু বেশ অসুস্থ হয়ে পড়ল। একদিন সে তার স্ত্রী ও 2 মেয়েকে বলল, গিন্নি, তোমাকে একটা কথা বলবো বলবো করে আর বলা হয়নি। মেয়ে দুটো এক জায়গায় আছে, ওদের সামনে কথাটা বলা ঠিক হবে না। আরে বলে ফেলো না, আমরা নিজেরাই তো। কি হয়েছে, কোনো সমস্যা নাকি? আমার শরীরটা 2 দিন ধরে খুব খারাপ লাগছে গো, তাই বলছিলাম খুব তাড়াতাড়ি মেয়ে দুটোকে বিয়ে দিতে চাই। সে তো খুব ভালো কথা, 2 মেয়ের বিয়ে হয়ে গেলে আমরাও নিশ্চিন্তে থাকতে পারবো। হ্যাঁ, পাশের গ্রামে আমার বন্ধু আতিকের ছেলের জন্য আমাদের মালা মায়ের কথা বলছে। ছেলের শহরে বড় ব্যবসা আছে গো, মেয়েটা বেশ সুখেই থাকবে। না না বাবা, আমি এখন বিয়ে করব না, আমার বিয়ে হয়ে গেলে তোমাদের কে দেখবে? আমাদের নিয়েও তো চিন্তা করতে হবে না মা, সৃষ্টিকর্তা আমাদের ঠিক একটা ব্যবস্থা করে দেবে। ধনী পরিবারে বিয়ে হবে এই কুৎসিত মেয়েটার? কখনো না। বিয়ে যদি কারো হয় ওই পরিবারে, তবে আমারই হবে। আমার কথা কেউ এরা চিন্তাই করে না। দেখি বিয়েটা কিভাবে হয়। আতিকের পরিবার মালাকে দেখতে এসে বিয়ের দিন ঠিক করে গেল। এদিকে হিংসে জ্বলতে লাগলো ফুলি। বিয়ের 2 দিন আগে মালা রান্না করছিল, এইদিকে ফুলি চুপি চুপি পেছন থেকে এসে মালার জামায় আগুন ধরিয়ে দিল। বাঁচাও, বাঁচাও, মা, মা, বাবা, মরে গেলাম আমি, কেউ আমায় বাঁচাও। ঘর থেকে মালার মা বাবা বেরিয়ে এসে দেখল তাদের মেয়ের গায়ে আগুন ধরেছে। তৎক্ষণাৎ
আগুন নিভিয়ে দিল তারা। সারা শরীর সহ মুখের বেশ কিছু অংশ পুড়ে যাওয়ায় আতিকের পরিবার মালার বদলে ফুলিকে বিয়ে করার কথা বলল। মহা ধুমধামে ফুলি ও রতনের বিয়েটা হলো। ওগো, আমার এত ভালো মেয়েটার সাথে কি হলো বলো তো? এবার আমার মেয়েটার কি হবে? যেটা কপালে ছিল সেটাই হয়েছে। মেয়েটার সামনে এত হাই হুতাশ করো না গিন্নি, আমি যে আর সহ্য করতে পারছি না। মা, বাবা, তোমরা আমায় নিয়ে চিন্তা করো না। সৃষ্টিকর্তা তোমাদের দেখার জন্যই হয়তোবা আমাকে এখানে রেখে দিয়েছে। তোর কিছু হবে না রে মা, দেখিস তোর একদিন অনেক ভালো হবে। এইদিকে রামু মেয়ের চিন্তায় দিন দিন আরো অনেক অসুস্থ হয়ে পড়ল। হঠাৎ করেই রামু একদিন মারা গেল। মালাদের পরিবারের শোকের ছায়া নেমে এলো। সংসার চালাতে মায়া তার বাবার চাষের কাজে নিজেই নেমে পড়ল। হঠাৎ করে যে কি থেকে কি হয়ে গেল, সবকিছুই আমার জন্যে হয়েছে। আমার চিন্তায় চিন্তায় বাবা মরে গেছে। মাকে আমার খুব ভালো রাখতে হবে। এখন থেকে আমি আরো অনেক পরিশ্রম করব। মালা, ও মালা, কি রে মা, কিসের চারা লাগাচ্ছিস রে মা? বেগুনের চারা গো কাকা। শুধু কি বেগুনের চারাই লাগাবি মা? এক পাশে কিছু মরিচের চারা লাগিয়ে দে। এবার কিন্তু মরিচের খুব দাম হবে রে। ঠিক আছে কাকা, তাহলে কাল ওই পাশটায় মরিচের চারা লাগিয়ে দেব। তোর বাবা খুব ভালো মানুষ ছিল রে মা, তোর বাবার কথা খুব মনে পড়ে। এই বয়সে মেয়েটার ঘাড়ে সংসার উঠল, এইটুকু মেয়ে কি দিয়ে কি করবে? তুই কোনো চিন্তা করিস না রে মা, সৃষ্টিকর্তা ঠিক সাহায্য করবে। চেষ্টা করলে অবশ্যই সফল হওয়া যায় রে। তারা কিছু সময় মালার সাথে কথা বলে চলে গেল। মালাও সবজি গাছগুলো লাগিয়ে বাড়ি ফিরে এলো। এ কি মা, তুমি রান্নাঘরে কেন? তোমায় কে রান্না করতে বলেছে মা? তুই মাঠে এত কষ্ট করছিস, ঘরে ফিরে আবার রান্নাও করবি? তাই বলে তুমি রান্নাঘরে আসবে? ওঠো তো মা, আমি রান্না করব। থাক রে মা, তুই হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম কর। তা বেগুনের চারাগুলো ফিরিয়ে কেন আনলি? এগুলো বেঁচে গেছে মা। যতীন কাকা বলছিল কিছু মরিচের চারা লাগাতে, তাই ভাবলাম কাল কিছু মরিচের চারা লাগাবো। মালা মন দিয়ে চাষের কাজ করতে লাগলো। দেখতে দেখতে 4 মাস কেটে গেল। সবজি বিক্রি করে মালার সংসারটা বেশ ভালোভাবেই চলছিল। হঠাৎ একদিন ফুলি এসে মালা আর তার মাকে বলল, বাবা মারা গেছে 5 মাস হয়েছে। তোমরা তো আমাকে কখনো কিছু দিতেই পারোনি, একটু খোঁজও তো নাও না। খোঁজ নেবে কে মা? সে খোঁজ নেবে সেই তো নেই। থাক, হয়েছে, ইচ্ছে থাকলে উপায় হয়। যাই হোক, এখন আসল কথায় আসি। আমি আমার ভাগের জমি নিতে এসেছি। কিন্তু মা, ওই জমিটা তো আমরা চাষ করে খাই। তুই বিক্রি করলে সে আমাদের না খেয়ে থাকতে হবে। কেন? দিদির টুকুতে চাষ করে খাও। আমি জমি বিক্রি করে গয়না করাবো। শ্বশুর বাড়ি যেতে গেলে সব দিতে হয়, জানো না তোমরা? আচ্ছা বেশ বোন, তোর ভাগের জমিটুকু তুই বিক্রি করে নিয়ে যাস। আমি কিছুদিনের ভেতরেই জমি বিক্রি করে দেব। তুই টাকা নিয়ে যাস, কেমন? হে কেমন মেয়ে পেটে ধরেছিলাম আমি! হায় সৃষ্টিকর্তা, এইটা দেখার জন্য আমায় বাঁচিয়ে রেখেছিলে। কেঁদো না মা, তুমি কেঁদো না। আমার ভাগের অংশটুকুতেই চাষ করব। দেখবে আমাদের কোনো অভাব থাকবে না। কিছুদিনের ভেতর মালা জমি বিক্রি করে ফুলিকে টাকা দিল। মালা তার ভাগের যেটুকু জমি পেল তাতে চাষ করে চলতে তাদের খুব কষ্ট হচ্ছিল। কষ্টে দুঃখে কোনো রকমে দিন পার হচ্ছিল তাদের। একদিন সে আবারও জঙ্গলে গেল লাকড়ি কুড়াতে। আজ তো ঠাম্মাকে দেখছি না। ঠাম্মা কোথায় গেল?
কে রে দিদি ভাই, আমাকে খুঁজছিস নাকি? ঠাম্মা তুমি তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে গো, তোমাকেই খুঁজছিলাম। তুমি কোথায় ছিলে গো আজ? গিয়েছিলাম ওই পুকুর পাড়ে। তা তোর মুখে এটা কিসের দাগ রে দিদি ভাই? সবই আমার কপাল গো ঠাম্মা, সবই আমার কপাল। মালা তখন বুড়িকে সব ঘটনা খুলে পড়ল। বুঝলাম, চিন্তা করিস না দিদি ভাই, আয় আমার সাথে ঘরে আয়। নে, এই জলটুকু খেয়ে নে। কিন্তু আমার তো জল তৃষ্ণা পায়নি গো ঠাম্মা। খানা মেয়ে, সব সময় জল তৃষ্ণা পেলেই খেতে হয়, এটা তোকে কে বলেছে? আরে এ কি, মাথাটা অমন সিমসিম করছে কেন? এ কি, এত শোনা গয়না? ঠাম্মা, ও ঠাম্মা, তুমি? হ্যাঁ রে দিদি ভাই, এই নে, এই ঘটিটা রাখ। এখন থেকে তোর যা লাগবে সব এই ঘটিকে বলার সাথে সাথেই হাজির হবে। মালা বুড়ির থেকে বিদায় নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে আর তার মাকে সব ঘটনা খুলে বলে। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছি না রে মা। মাগো, তোমাকে তো ভালো কিছু দিতে পারিনি, আমাদের তো একটা ভালো ঘরও নেই মা। এখন থেকে আমি তোমাকে রাজপ্রাসাদে রাখবো। হ্যাঁ, তো বড় বাড়ি। হ্যাঁ রে, এই সব কিছু আমার স্বপ্নের মতো লাগছে রে, স্বপ্নের মতো লাগছে। এই স্বপ্ন নয় মা, সত্যি। চলো এবার ঘরে চলো, আজ তুমি পেট ভরে খাবার খাবে। মালা রমন হঠাৎ করে ধনী হবার কথা কোনোভাবে ফুলির কানে যায়। আর তৎক্ষণাৎ সে মালার কাছে এসে হাজির হয়। হ্যাঁ রে দিদি, তুই কেমন আছিস? মা, তুমি কেমন আছো? ভালো রে বোন, এতদিন পর এলিছে, আমাদের কথা বুঝি আজ মনে পড়লো তোর? না রে দিদি, তোদের কথা সব সময় মনে পড়ে, আজ একটু বেশি মনে পড়ছিল, তাই তোদের দেখতে এলাম। তা দিদি রে, এত সুন্দর বাড়ি হলো কি করে? আর তুই এত সুন্দর হলি কি করে? সে অনেক কথা রে বোন। মালা সব কথা ফুলিকে খুলে বলল। ও এই ব্যাপার, আজ আমি আসি রে, একটু দাঁড়াতে পারবো না, দেরি হলে উনি আবার খুব বকবে। আরে দাঁড়া বোন, এইভাবে কেউ খালি মুখে যায় নাকি? দাঁড়া বলছি। আমি জানতাম, ঠিক জানতাম, ও কোনো মতলবে এই বাড়িতে এসেছে। তুই দেখিস, ও ওই বুড়ির কাছে যাবে এখন, না জানি সৃষ্টিকর্তা ওকে কি দিয়ে তৈরি করেছিল। ফুলি বুড়ির কাছে গিয়ে জোরে জোরে ডাকতে লাগলো, ঠাম্মা, ও ঠাম্মা, আরে ঠাম্মা বাইরে এসো। কে রে তুই? তুই আমার বাড়িতে? তা কি মনে করে? আমি জানতাম গো ঠাম্মা, ঠিক জানতাম তুমিও আমার সাথে 2 নম্বরই করবে, ঠিক তাই করেছো। আরে কি করলাম আমি, সেটা তো বলবি। আমার তো ঠিক মনে পড়ছে না কি করেছি। তুমি আমার দিদিকে গাড়ি বাড়ি সব দিয়েছো, এত সুন্দর রূপ দিয়েছো, আর আমাকে আমাকে ওর থেকে দ্বিগুণ সুন্দর আর দ্বিগুণ সম্পদ দিতে হবে। ও এই কথা। এই নে, এই জলটুকু খেয়ে এনে দেখি। এটা এটা কি হচ্ছে? না না, দুষ্টু বুড়ি, শয়তান বুড়ি, আমার শরীর এমন কেন হয়ে যাচ্ছে? না, যেমন কর্ম তেমনি তার ফল। মালা শরীর পুড়িয়ে দিয়েছিলি না, এবার সারা জীবন তুই এমন পোড়া মুখ বানর হয়ে থাক আর গাছে গাছে ঘুরে বেড়া।